5ই আগস্ট ঢাকার আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 3। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজধানীর আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনার অভিযোগে গত 2 সেপ্টেম্বর রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 30 আগস্ট সারাদিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কক্সবাজার সদরের ঝিলংঝা পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আখিমনির শাশুড়ি জানান, রাত 2টার দিকে ভারী বৃষ্টি হলে মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পান তারা। পরে তারা গিয়ে দেখেন মিজান সপরিবারে মাটি চাপা পড়েছেন। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও 2 শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে ওপর থেকে পাহাড় ধসে পড়ে তার বাড়ির ওপর। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ থাকার 3 দিন পর আবারও উৎপাদনে ফিরেছে একটি ইউনিট। বৃহস্পতিবার রাত 8টা32 বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের 1 নম্বর ইউনিট। জানা গেছে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল 5টায় চালু হয়েছে। তবে রাত 8টা32 বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন 800 থেকে 900 মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে। জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙ্গন। এতে বিলীন হচ্ছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙ্গন রোধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে প্রতিদিনই বিলীন হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। 2009 সালে নদী ভাঙন রক্ষায় এই এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প। ফলে নদীর পূর্ব পারে জেগে ওঠে বিশাল জমি। জেগে ওঠায় জমিতে আখ সহ নানান ফসল আবাদ শুরু করে স্থানীয় কৃষকরা। তবে নদীর পূর্ব দিকে ক্যানেল সৃষ্টি হওয়ায় এবছর নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পারে। ফলে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ভাঙন দেখা দিয়েছে ভাটপিয়ারি এলাকায়। এইদিকে চওড়া ছিল 5 কিলোমিটার, আমারই জমি কুশাল ছিল 5 বিঘা। আমরা গরিব দুঃখী মানুষ, এগুলো ভেঙে যায়। আমরা থাই কোন জায়গায় নদীর মাঝখানে ছিলাম, নদীর মাঝখান থেকে ভাঙতে ভাঙতে ভাটপিয়ারি এসে রয়েছি আমরা। রাখার পরে এখনো মাটি কাটতে আইছে, তারা কাটার পরে এখনো ভাঙার এই পর্যন্ত ভাঙতে আইছে। প্রাইমারি স্কুল ছিল, হাট ছিল, হসপিটাল ছিল, সব কিছু নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না গ্রহণ করা হলে হুমকির মুখে পড়তে পারে সোনগাছা, গুপিরপাড়া, ভাটপিয়ারি, শিমলা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। প্রত্যেকে আমি অনুরোধ করতেছি, আপনারা এসে সহযোগিতা দেখুন, আমাদেরকে স্থায়ী বার্তা দিয়ে দিন, আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আর যদি কিছুদিন ভাঙে তাহলে এইভাবে ইউনিয়নটাও শেষ হয়ে যাবে। কাজে সরকারের কাছে আমাদের বিশেষ একটা অনুরোধ যে আমাদের একটা ঠাই বাদ যাতে করে দেয়, এটাই আমাদের অনুরোধ। এই যমুনা এমন চোট, বাড়লেও ভাঙ্গে, কমলেও ভাঙ্গে, আবার দাবারও ভাঙ্গে। পানি কমে যাওয়া ও নদীর পথ পরিবর্তনের কারণে ভাঙন দেখা দিয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই এখানে। আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবো এবং কাজ বাস্তবায়ন করব।
গত 2 সপ্তাহের ভাঙনে ভাটপিয়ারি ও আশেপাশের এলাকার প্রায় 15 বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তাই আতঙ্কিত এ এলাকার মানুষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বর্ষা মৌসুমের শেষে দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও। কেবল চলতি মাসের প্রথম 10 দিনে এই রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগস্ট মাসের দ্বিগুণেরও বেশি। কীটতত্ত্ববিদরা বলছেন, সেপ্টেম্বরে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, লক্ষণ দেখলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সাথে শিশু ও বৃদ্ধদের জন্য নিতে হবে বাড়তি যত্ন। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। বর্ষার শেষ সময়ে এসেও থেমে থেমে বৃষ্টি ও আর্দ্রতায় দেশে ব্যাপক বংশবিস্তার করছে ডেঙ্গুর বাহক এডিস মশা। মশক নিধন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করায় ঘনত্ব অনুযায়ী চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ। গত মঙ্গলবার একদিনেই এ রোগে মারা গেছেন 5 জন। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এ মাসেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগস্ট মাসের দ্বিগুণেরও বেশি। তাপপ্রবাহে মশার প্রজনন কমলেও থেমে থেমে হওয়া বৃষ্টিপাতই মশার প্রজনন বাড়াতে শুরু করেছে জানাচ্ছেন কীটতত্ত্ববিদগণ। এ কারণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অক্টোবরে প্রকোপ আরও ভয়াবহ হবে বলেও শঙ্কার কথা জানান কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। ডেঙ্গু যখন বেশি হয় তখন হটস্পট ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে। এই কাজটিতে সম্ভব হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। এদিকে জ্বর ছাড়াও ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। শরীরে রক্তক্ষরণ হওয়া, বিশেষ করে দাঁতের মাড়ি ও পায়খানা রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে পারে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে প্লাজমা লিকেজ হয়, ফলে ব্লাড প্রেশার কমে যায়, রোগীর শকে চলে যায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিতে হবে। শিশু এবং বয়স্ক রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিশেষ করে বয়স্ক রোগীদের নানাবিধ জটিল রোগে ভোগায়। এই রোগের জটিলতা বাড়তে পারে। প্রতিরোধের জন্য মশার কামড় থেকে বাঁচাই একমাত্র প্রতিরোধ। মশার বংশ বিস্তার রোধ করতে হবে, বিশেষ করে মশার লার্ভা ধ্বংস করতে হবে। এ রোগের উপসর্গ ক্রমেই পরিবর্তন হওয়ায় এবার শিশু ও বৃদ্ধদের সুরক্ষিত রাখতে বাড়তি যত্নেরও পরামর্শ দেন অধ্যাপক ডাক্তার আকাশ। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। দেশের মাটিতেই বিদেশি ফল মালটা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃষক সাগর আলী মণ্ডল। সুস্বাদু ও রসালো হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। শখের বশে মালটা চারা সংগ্রহ করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে তার বাগানে চাষ হচ্ছে মালটা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের কারণে ভালো দাম পাওয়ার স্বপ্ন বুনছেন বাগান সংশ্লিষ্টরা। এদিকে অর্থকারী ফল মালটা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনোমতপুর ইউনিয়নের তাজনগর মণ্ডলপাড়া গ্রামের কৃষক সাগর আলী মণ্ডল 4 বছর আগে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থেকে 40,000 টাকায় উন্নত বাড়ি এক জাতের অল্প সংখ্যক চারা সংগ্রহের মাধ্যমে যাত্রা শুরু হয় তার মালটা বাগানের। বর্তমানে 1 একর জমিতে তার বাগানে গাছের সংখ্যা প্রায় 4 শতাধিক। প্রথমে শখের বশে শুরু করলেও বর্তমানে এ বাগানে বাণিজ্যিক রূপ নিয়েছে মালটার চাষ। কৃষি বিভাগের পরামর্শে গাছের স্বাস্থ্যের কথা বিবেচনায় প্রথম পর্যায়ে বেশি ফলন না নেয়ায় এখন মিলছে এর সুফল। আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের তুলনায় এবারে মালটার বাম্পার ফলন হয়েছে এ বাগানে। তাই দূর দূরান্ত থেকে এ বাগান দেখতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কৃষি অফিসের সহযোগিতায় আমরা মালটা উৎপাদন করতেছি। আমাদের নিরাপদ উপায়ে এই মালটা বাগানটি করানো হয়েছে এবং এই মালটা বাগানটি করার পরে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে এটি দেখার জন্যে।
কৃষক সাগর আলী মণ্ডলের বাগানে মালটার উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে এই কর্মকর্তা। আমার তাজনগর পুরকে 1 একর জমিতে বাড়ি মালটা এক চাষাবাদ হচ্ছে এবং এই বাড়ি মালটা একে গত বছরের তুলনায় এবছর আশা করছি ফলন ভালো হবে এবং আমরা কৃষি অফিসের পক্ষ থেকে এবং আমি নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। এদিকে অর্থকরী ফসল হিসেবে মালটা চাষে কৃষকদের আগ্রহী করতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। মালটা চাষের উপরে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এবং অন্যান্য সার্বিক সহায়তা দিচ্ছে এবং কৃষকদের উৎসবব্যঞ্জক কার্যক্রম পরিচালনা করছে। ফলে পার্বতী উপজেলায় বিভিন্ন জায়গাতেও মালটা চাষের সম্প্রসারণ হচ্ছে। জুয়ার রহমান, মাই টিভি নিউজ। বরিশালের আগলঝাড়ায় ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বরিশাল গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাকুড়িতা গ্রামের রথবাড়ি নামক স্থানে গতকাল এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, খুলনা থেকে বরিশালগামী চাল বোঝাই ট্রাক রথবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইক ও ট্রাকটি পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের যাত্রী নূর হোসেন কাজী ও গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে 5টার দিকে গৌরনদী উপজেলার পশ্চিম শাওরা গ্রামের হেলাল শরীফ মারা যায়। শেরপুর জেলা সদরের চর জঙ্গলদি গ্রামে জমি নিয়ে 2 পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ও 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লালুখা ওই এলাকার কালুখার ছেলে। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে এলাকায় একজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। নিহতের পরিবারে বিক্ষুব্ধ লোকজন পরে হামলাকারীদের বাড়িঘরে আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সভার আয়োজন করেন। সভায় সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, আকরা হোসেন রাজ, আশরেফা খাতুন, আবু বকর খান, ফারহানা ফারিনা সহ জেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেন, কেউ যাতে কোনো ধরনের অরাজকতা কায়েম করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে এসব কথা বলেন। চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় সমন্বয়ক আব্দুল কাদের, সুমাইয়া আক্তার, হামজা মাহবুব উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাল্যবিবাহের কারণ, বাল্যবিবাহের কুফল ও বাল্যবিবাহ রোধের করণীয় সম্পর্কে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ও সোশ্যাল হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট এর সহযোগিতায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে অংশগ্রহণ করেন স্থানীয় প্রশাসন, সাংবাদিক, আইন প্রয়োগকারী এবং সম্প্রদায়ের অভিজ্ঞ ব্যক্তি। এ সময় বক্তব্য রাখেন কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার মামুনুর রশিদ, শিক্ষক বঙ্কিমচন্দ্র অধিকারী, মাই টিভির কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশ সহ আরও অনেকে।